সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৫৪তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। হিরোশিমায় যেদিন অ্যাটম বোমা পড়ে সেদিনও পৃথিবীতে ৩৫ থেকে ৪০,০০০ শিশুর জন্ম হয়েছিল। প্রায় ১ লক্ষ নারী পুরুষ বিয়ে করেছিল এবং অন্তত ১০০ কোটি লোক নিছক আহার্য সন্ধান ছাড়া আর কোনো কিছুই চিন্তা করেনি। অন্যান্য দিনের মতন সেদিনও যথারীতি সারা পৃথিবী জুড়ে বেশ কিছু নারী পুরুষ আত্মহত্যা করেছে। সেই দিন সেই সময়ে ভাটপাড়ায় এক ভদ্রলোক সনাতন হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য দারুণ উত্তেজিত। নারায়ণগঞ্জে তখন ইসলাম বিপন্ন বলে ছোট একটি সভা হচ্ছে। ঠিক সেই সময়ে আসামের হাফলংয়ে প্রত্যন্ত পাহাড় থেকে আসা এক কাছাড়ি আদিবাসী সদ্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করে জীবনে প্রথম এক টুকরো পাউরুটি খেতে পেল এবং ভ্যাবাচাকা হয়ে কেঁদে ফেলল। সেই দিনই দুপুরে আমেরিকার যুক্তরাষ্ট্রের অ্যালাবামা রাজ্যে এক তুলো খেতে দুদল খ্রিস্টান নিছক দুরকম গায়ের রঙের জন্য দাঙ্গা করেছিল। পৃথিবীতে মানুষের কোনো চরিত্র নেই, প্রত্যেক জন্তু জানোয়ারের চরিত্র থাকে। মানুষ জাতি শুধু চরিত্রহীন। স্পেনে গত ৩০০ বছর ধরে যে ষাঁড়ের সঙ্গে লড়াই খেলা হচ্ছে তাতে এতদিনের মধ্যে একটি ষাঁড়ও সোজা ছুটে আসতে আসতে হঠাৎ ডান দিকে বা বাঁ দিকে বেঁকে নেই। মানুষ এরকম নয়। মানুষ কখন কোন দিকে বেঁকবে তা সে নিজেও জানে না। সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে একদল লোক বাঘের পেটে প্রাণ দেয়, আবার একদল লোক সারা পৃথিবীর ব্যাঘ্র সম্পদ বাঁচিয়ে রাখার জন্য সমিতি গড়ে। একজন সন্ন্যাসীর হঠাৎ পদস্খলন হয়ে যায়, একজন ডাকাত হঠাৎ কবি হয়ে ওঠে। মানুষের সুখেরও কোনো নির্দিষ্ট রূপ নেই। একদল লোক সারা দেশের মানুষের ভাগ্য নিয়ে চিন্তিত, ভবিষ্যতের এক সুস্থ সমৃদ্ধ মানব সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখছে। অবশ্য সেই সমাজের নিয়ন্ত্রণভার তাদেরই হাতে থাকা চাই। আবার আরেক দল লোক খাদ্যশস্য গোপন গুদামে মজুত রেখে হাজার হাজার লোককে না খাইয়ে মারে। দুদলই সুখের সন্ধানী। মন্দিরের দেওয়ালে সূক্ষ্ম কারুকার্য সৃষ্টি করায় কারুর কারুর আনন্দ, কারুর আনন্দ সে মন্দির ভাঙায়। কেউ একটি নারীর সম্মতি পাবার জন্য পাগল হয়, কেউ টাকা দিয়ে নারীকে কিনে আনে। সকালবেলা শুয়ে শুয়ে আমি এইসব কথা ভাবছিলাম। নিতান্তই অলস চিন্তা। এসব চিন্তারও কোনো মূল্য নেই। পৃথিবী আপন খেয়ালে চলবে। আমার এখন কোনো কাজ নেই বলেই আমি যা খুশি আবোল তাবোল ভাবতে পারি। দিবাস্বপ্ন দেখতেও এখন কেউ বাধা দেবে না। কিন্তু একটু বাদে আমার খিদে পেলে আমাকে বিছানা ছেড়ে উঠতেই হবে। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আমার খুব পেট ব্যথা করে। তখন আমি যন্ত্রণায় চারদিক অন্ধকার দেখি। সে সময় পৃথিবীর কোনো সমস্যাই আমার কাছে সমস্যা নয়। তখন পৃথিবীটা উচ্ছন্নে যায়, যাক। মেঘলা মেঘলা দিন, বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছে করছে না। খবরের কাগজে চোখ বুলোনো হয়ে গেছে। খানিকটা আগে ১ কাপ চা খেয়েছি বটে, কিন্তু জলখাবার খেতে হলে আমাকে উদ্যোগী হতে হবে। এখনো খিদে পাইনি। ১ কাপ চা খেতে পারলে বেশ হতো, কিন্তু মায়ের কাছে চা চাইলেই মা বিছানা ছেড়ে উঠবার জন্য তাড়া দেবে। মার চোখে আমি কুঁড়েদের বাদশা, তার থেকে চুপচাপ থাকাই ভালো। এখনো আমার বিছানা ছেড়ে না ওঠা কেউ লক্ষ্যই করেনি। আজ সারাদিন বিছানায় শুয়ে থাকলে কেমন হয়? কিছুই তো করার নেই, কোথাও যাবার নেই। MA ক্লাস এখনো শুরু হয়নি। তাছাড়া MA পড়া হবে কি না তারও ঠিক নেই। এখন আর সব ভাবতে ইচ্ছে করে না। তার চেয়ে শুয়ে থাকা কত ভালো। অসুখ না হলেও কি কেউ সারাদিন বিছানায় শুয়ে থাকতে পারে না? কিন্তু একেবারে চুপচাপ শুয়ে থাকাও সম্ভব নয়। কিছু না কিছু চিন্তা করতেই হয়। জাগ্রত অবস্থায় কোনো কিছু চিন্তা না করে একটা নিরবচ্ছিন্ন শান্ত ভাব কি কেউ পেতে পারে? আসলে আমি লাঞ্ছিত অপমানিত হয়ে আছি বলেই বিছানায় মুখ গুঁজে আছি। চিন্তার হাত থেকেও মুক্তি চাইছি। শিয়রের কাছে লাল রঙের মলাট বাঁধানো আমার কবিতার খাতা। হঠাৎ সেটার দিকে তাকিয়ে আমার রাগ হয়ে গেল। ঠেলা দিয়ে ফেলে দিলাম মাটিতে। পরে ওটাকেই ছাই গাদায় ফেলে দিতে হবে ছিঁড়ে কুটি কুটি করে। কবিতা টবিতা আর লিখব না, কিছুই লিখব না। এতক্ষণে পার্টি অফিসে অনেকে এসে গেছে।
মুড়ি আর তেলে ভাজা খেতে খেতে নিশ্চয়ই দারুণ আড্ডা জমেছে। কেউ কি একবারও বলবে বাদল কদিন ধরে আসছে না কেন? কেউ বলবে না। পার্টির ডিসিপ্লিন দারুণ কড়া। মন্টুর সঙ্গে আমার এত বন্ধুত্ব ছিল, মন্টুও কাল সন্ধেবেলা আমার সঙ্গে গম্ভীরভাবে কথা বলল। আমি কি এমন দোষটা করেছি? আদিনাথদার সঙ্গে তর্ক করেছি। তর্ক করাটাও দোষের? যেটা আমি বুঝতে পারছি না সেটা আমাকে বুঝে নিতে হবে না? বিনা প্রশ্নে চুপচাপ মেনে নিলেই কি সত্যিকারের মেনে নেওয়া হয়? আমার এখন ছুটি। এ সময় আমি পার্টির অনেক কাজ করতে পারতাম। কয়েকজনকে হায়দ্রাবাদ, তেলেঙ্গানায় পাঠানো হচ্ছে। আমিও তাদের দলে যেতে রাজি ছিলাম, কিন্তু আদিনাথদার মতে আমি এখনও যথেষ্ট তৈরি হইনি। আমার মধ্যে এখনও অনেক পেটি বর্জুয়া সেন্টিমেন্ট রয়ে গেছে। আমাকে পার্টি মেম্বারশিপ দেবার এখনও সময় আসেনি। আমি আদিনাথদাকে খুশি করবার অনেক চেষ্টা করেছি, তবু আদিনাথদার মন পেলাম না। ব্যাপারটা হয়েছিল 2 সপ্তাহ আগে। রাজবল্লভ পাড়ার একটা বাড়িতে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প পড়ার কথা ছিল। ওর শরীর অসুস্থ বলে উনি আসতে পারলেন না। তখন আমাদেরই কয়েকজন নিজেদের লেখা পড়ল। আমাকেও একটা কবিতা পড়তে বলা হয়েছিল। আমি কিছুতেই রাজি হইনি। লোকজনের সামনে কবিতা পড়তে আমার জিভ আটকে যায়। তাছাড়া আমি কোনো লেখাটেখা নিয়েও যাইনি। সবসময় তো পকেটে কবিতা থাকে না। তবু কয়েকজন পেড়াপিড়ি করতে লাগলো। বিশ্বদেব বলল, তোমার একটাও মুখস্থ নেই? আমি বললাম, আমার অন্যদের কবিতা মুখস্থ থাকে, নিজের কবিতা মুখস্থ থাকে না। বিশ্বদেব তখন ওর টেবিল ঘেঁটে ফস করে একটা পত্রিকা বার করল। সেই পত্রিকাটায় আমার একটা কবিতা ছাপা হয়েছে। পত্রিকাটি নতুন, বিশেষ কোনো মতবাদ নেই। বিশ্বদেব বলল, এতে যে কবিতাটা আছে সেটাই পড়ে শোনাও। তখন আর এড়ানো গেল না। কিন্তু ওই কবিতাটা আমার ওই আসরে একেবারেই পড়ার ইচ্ছে ছিল না। নিতান্তই একটা ব্যক্তিগত অনুভূতির লেখা। যাই হোক, আমার কবিতাটা পড়ার পর কেউ কোনো মন্তব্য করল না। সাধারণত সবার রচনা নিয়েই পরে কিছু আলোচনা হয়। আমার লেখাটার পর সবাই অন্য কথা বলতে লাগলো। আমি দুরু দুরু বুকে সকলের মুখের দিকে চাইলাম। মনে হলো কেউই পছন্দ করেনি। বন্দনা সেনগুপ্ত সব আলোচনাতেই অংশ নেন। এখন তিনি মুখখানা বাংলার 5 করে আছেন। ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেন্ট্রাল অ্যাভিনিউতে আসবার পর আদিনাথদা বললেন, বাদল, তোর সঙ্গে কয়েকটা কথা আছে। পানের দোকান থেকে আদিনাথদা চুরুট কিনলেন। আমিও সিগারেট ধরালাম। আজকাল সবার সামনেই সিগারেট খাই, রেনু ছাড়া। আদিনাথদা বললেন, কি পড়লি আজকে? ওটা কি কবিতা? আমি কাচুমাচু হয়ে বললাম, না, ভালো হয়নি ঠিক। ভালো মন্দর কথা হচ্ছে না, ওইসব বস্তা পচা জিনিস নিয়েও এখন কবিতা লেখা হয়? আমি চুপ করে রইলাম। আদিনাথদা কড়া গলায় জিজ্ঞেস করলেন, ঠিক করে বলতো, তুই কি বরুণ ঘোষদের সঙ্গে ভিড়ছিস? আমি তৎক্ষণাৎ প্রতিবাদ করে বললাম, মোটেই না, আমি ওদের কাগজে লেখা দিইনি। বরুণ ঘোষকে নিয়ে কিছুদিন আগে একটা কাণ্ড হয়ে গেছে। বরুণ ঘোষ তরুণদের মধ্যে রীতিমতো নামকরা কবি, ইউনিভার্সিটিতে ইউনিয়নের কর্মী। তার লেখা গান আইপিটিএ থেকেও গাওয়া হয়েছিল। কিন্তু ইদানিং বরুণ ঘোষ প্রেমে পড়ে গিয়ে বেশ কিছু প্রেমের কবিতা লিখতে শুরু করেছিলেন। স্বীকার করতেই হবে, কবিতা হিসেবে সেগুলো চমৎকার, কিন্তু সেই নিয়ে পার্টির মধ্যে আপত্তি ওঠে। শেষ পর্যন্ত কথাবার্তা অনেক দূর গড়ায়। বরুণ ঘোষ বরাবরই চটাং চটাং কথা বলে। শেষ পর্যন্ত বরুণকে পার্টি থেকে এক্সপেল করা হলো। বরুণ ঘোষও তেজের সঙ্গে বলে গেছে, আমি আলাদা কাগজ বার করব, আমি দেখিয়ে দেব বাংলা কবিতা কোন দিকে মোড় নেয়। বরুণ ঘোষের পত্রিকা সত্যিই এর মধ্যেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে। স্বাধীনতার ঠিক পরপরই অধিকাংশ লেখকই বামপন্থার দিকে ঝুঁকেছিল। অনেকেই তখন মার্ক্সবাদী। কিন্তু কয়েক বছর পরে সবার লেখা নিয়ে যখন চুলচেরা বিচার করে দেখানো হতে লাগলো কে কতখানি মার্ক্সবাদী, কোনটা লেখা উচিত আর কোনটা লেখা উচিত নয়, এই নিয়ে পার্টি থেকে যখন বেশ জবরদস্তি হতে লাগলো, অনেক লেখকই তখন সরে গেলেন বীতশ্রদ্ধ হয়ে। তাদেরই শেষ উদাহরণ বরুণ ঘোষ। কিন্তু বরুণ ঘোষদের দিকে যাবার কোনো কারণ নেই আমার। বরুণ ঘোষ প্রতিষ্ঠিত লেখক, সাহিত্যটা তার জীবন মরণের সমস্যা। আমার তো তা নয়।
বাদল মুখার্জির 2-4টে কবিতা শুধু এদিক ওদিক বেরিয়েছে, না লিখলেও আমার কিছু যায় আসে না। আমি কাজ করতে চাই, আমি একটা আদর্শকে বিশ্বাস করেছি, আমি সেটা নিয়েই থাকতে চাই। বরুণ ঘোষ সংক্রান্ত আলোচনার সময় আমি কোনো মন্তব্য করিনি। পার্টির নির্দেশ মেনে নিয়েছি, বরুণ ঘোষের কাগজে লেখা দিইনি, কিন্তু তাকে আমি এখনো ভালো কবি মনে করি। এখন যে সবাই মিলে তাকে রিয়াকশনারি বলতে শুরু করেছে তা আমি মানতে পারি না। আদর্শের মিল না হলে একজনকে শ্রেণী স্বার্থের দালাল বলতে হবে? বরুণ ঘোষ মানুষটা যে খাঁটি তা জোর করে অস্বীকার করা হচ্ছে। কিছু কিছু ব্যক্তিগত ব্যাপারেও এখন পার্টির নির্দেশ আসছে। রেনুর সঙ্গে আমি এখানে সেখানে বেড়াই, সেটা কয়েকজন দেখে ফেলেছে। প্রথম এই নিয়ে হাসি ঠাট্টা করেছে কেউ কেউ। তারপর আমাকে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হলো, রেনুর সঙ্গে যদি আমাকে মিশতেও হয় তাহলে আমার উচিত রেনুকে দিয়ে পার্টির কিছু কাজ করানো। আমি তাও চেষ্টা করেছিলাম, কিন্তু রেনু অন্য ধরনের মেয়ে, পড়াশুনো করতেই ভালোবাসে, বেশি লোকজনের সঙ্গে মিশতে পারে না। এখন আমি রেনুর সঙ্গে যথাসম্ভব গোপনে দেখা করি। আদিনাথদা বললেন, আজ যে কবিতাটা পড়লি তাতে কি যেন একটা লাইন ছিল, আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিলে বারবার ঘামে ভেজা মুখ নিয়ে তোমার কাছে ছুটে আসব। কবিতার লাইন কেউ ভুল বললে আমার বিশ্রী লাগে। অনেক মনোবেদনা, অনেক আশা নিরাশার দ্বন্দ্ব নিয়ে একটা কবিতা লেখা হয়। সেটা ভালো হোক বা খারাপ হোক, তবু তার সঙ্গে সেই দুঃখ জড়িয়ে থাকে। কেউ তা নিয়ে হাসি ঠাট্টা করলে মনে বড় লাগে, কিন্তু প্রতিবাদ তো করা যাবে না। ছাপা হয়ে গেলে সে সম্পর্কে যা খুশি মন্তব্য করার অধিকার সকলেরই আছে। ওই কবিতাটা লেখার আগের দিন দুপুরবেলা রেনুর সঙ্গে আমার দেখা করার কথা ছিল কফি হাউসে। আমি তার আগে মায়ের জন্য জর্দা কিনতে গিয়েছিলাম বড় বাজারে। বড় বাজারের একটা বিশেষ দোকানের জর্দা ছাড়া মার অন্য কোনো জর্দা পছন্দ হয় না। ফেরার সময় হঠাৎ ট্রাফিক জ্যাম, বিশ্রী বিশৃঙ্খলা, রিক্সা, ঠেলাগাড়ি, লরি, এইসবের মধ্যে আবার 2-3টে ষাঁড়। একটা ট্রামে আমি বন্দী হয়ে বসেছিলাম। অসহ্য গুমোটের দিন। এদিকে 2:30 বেজে গিয়েছে, রেনু অপেক্ষা করে থাকবে। ট্রাম থেকে নেমে হাঁটতে শুরু করলাম। একটু বাদেই একটা ঘড়িতে দেখি 3:05। আগের ঘড়িটা কি আমাকে ভুল দেখিয়েছিল? আমার নিজের ঘড়ি নেই। আরও 2-3টে দোকানের ঘড়ি মিলিয়ে দেখলাম সত্যি সত্যিই 3টে বেজে গেছে। রেনু কি এতক্ষণ বসে থাকবে? ও নিশ্চয়ই ভাববে আমি ভুলে গেছি কিংবা অন্য কিছু। রেনু একলা একলা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছে। এই দৃশ্যটা আমাকে মুচড়ে দিল। আমি দৌড়তে শুরু করলাম। আমাকে গিয়ে বলতেই হবে আমি ভুলে যাইনি, সময় আমাকে ঠকিয়েছে। কোনোক্রমে মিনিট 10-এর মধ্যেই কফি হাউসে পৌঁছে দেখলাম একটা টেবিলে রেনু একলা চুপ করে বসে আছে। রেনু কফি হাউসে এর আগে একবার মাত্র এসেছিল, নাকি 2বার। এখানে বিশেষ কারুকে চেনে না। একলা এতক্ষণ বসে থাকা একটি মেয়ের পক্ষে মোটেই সুখকর নয়। আমি ঝপাং করে রেনুর উল্টো দিকের চেয়ারে বসে পড়ে বলতে শুরু করলাম, জানিস বড় বাজারে কি অবস্থা। রেনু সবটা শুনল, তারপর হাসতে হাসতে বলল, তুমি না এলেও আমি বসে থাকতাম, রাত্রির পর্যন্ত বসে থাকতাম। সে টেবিল থেকে পাখা অনেক দূরে, হাওয়া এসে পৌঁছচ্ছে না। আমি তখনও হাঁপাচ্ছি। রাস্তা দিয়ে দৌড়ে আসার জন্য আমার সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। বসন্ত রোগীর মতন আমার মুখখানা ঘামের ফোঁটায় ভর্তি। এদিকে আবার রুমাল আনতে ভুলে গেছি। হাত দিয়ে বারবার ঘাম মুছেও কুল পাচ্ছি না। এরকম ঘরমাক্ত তেলতেলে মুখে রেনুর সামনে বসে থাকতে আমার খুব লজ্জা করছিল। রুমাল আনতে ভুলে যাবার জন্য ইচ্ছে হচ্ছিল নিজের মুখে একটা ঘুষি মারি। রেনুর সঙ্গে কথা বলবো কি, আমি শুধু ঘাম নিয়ে চিন্তা করছিলাম। রেনু কফির কাপে একটু একটু চুমুক দিয়ে মুচকি মুচকি হাসছে। একটা হালকা নীল রঙের শাড়ি পরে আছে, গলায় একটা সরু হার, ডান পাশে সিঁথি কাটা। রেনু জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি বললুম, রুমাল আনতে ভুলে গেছি। রেনু অবলীলাক্রমে ওর আঁচলটা এগিয়ে দিয়ে বলল, মুছে ফেলো। রেনু আজকাল বাইরে অন্য লোকজনদের সামনে তুমি বলে, আগে ওকে বলে বলেও তুই ছাড়ানো যায়নি। হঠাৎ নিজেই একদিন বদলে ফেলেছে। কফি হাউসে সেদিন আমার বন্ধু বান্ধব কেউ না থাকলেও অনেকেই মুখ চেনা।
সকলের মাঝখানে বসে একটি মেয়ের আঁচল দিয়ে কি মুখ মোছা যায়? আশেপাশের টেবিল থেকে আওয়াজ দিতে পারে। তবু দ্বিধা কাটিয়ে আমি কোনো ক্রমে ওর আঁচলটা দিয়ে তাড়াতাড়ি মুখ মুছে ফিরিয়ে দিলাম। রেনু বলল, ভালো করে মুছলে না? ভালো করে মুছে নাও। আমি লাজুকভাবে বললাম, অনেক লোক রয়েছে যে। রেনু খুব স্বাভাবিকভাবে বলল, সেজন্যই তো, লোকজন না থাকলে আমি নিজেই তো তোমার মুখটা মুছিয়ে দিতাম। এক একটা কথা শুনলে হঠাৎ মনের মধ্যে শিহরণ বয়ে যায়। হঠাৎ আমার মনে হলো রেনুর আঁচলটা সুগন্ধে ভরা। হয়তো অন্যদের কাছে এই ব্যাপারটা বা এই কথাটা অতি সাধারণই মনে হবে। আমি কি একটু বেশি বেশি রোম্যান্টিক? সেদিন রেনুকে বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে আমি বাসে ফিরছিলাম। অসহ্য ভিড়, তেমনি গরম। সারাদিন বৃষ্টি আসবে আসবে করেও আসেনি। আমার আবার শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরতে শুরু করেছে। তখন রেনুর আঁচলটা আরেকবার পাবার জন্য আমার ভেতরটা ছটফট করতে লাগলো। পরের দিন এই বিষয় নিয়েই একটা কবিতা লিখে ফেলি। লেখার পরেই মনে হলো, কেন লিখলাম? এই ব্যাপারটা এতই বেশি ব্যক্তিগত যে অন্য কারুকে কি বোঝানো যাবে? কিন্তু এক এক সময় নিজেকে প্রতিরোধ করার ক্ষমতাও থাকে না। কবিতা লিখতে বসে সেই মুহূর্তে আমার আর কিছুই মনে পড়ছিল না। শুধু রেনুর আঁচলটা ছন্দময় হয়ে বারবার ফিরে আসছিল। এ ব্যাপারটা আদিনাথ দাকে কি করে বোঝাবো? আদিনাথ দাকে বললাম, আমি চেষ্টা করেও ভালো লিখতে পারি না। আদিনাথ দা বললেন, সুকান্তর মতন লিখতে পারিস না? কোনো কবি কি অন্য কারোর মতন লেখে? সাহিত্য সম্পর্কে তোর ধারণা কি? সাহিত্য কিসের জন্য? আমি শান্তভাবে কথা বললেও আমার ভেতরে ভেতরে দারুণ একটা রাগ জমছিল। কিন্তু সেই রাগের পরিমাণ যে এত বেশি আমি নিজেও বুঝতে পারিনি। হঠাৎ চেঁচিয়ে বললাম, আপনার সঙ্গে সেই বিষয়ে আলোচনা করে কি হবে? আপনি সাহিত্যের কি বোঝেন? আদিনাথ দা একটু অবাক হলেও গলা চড়ালেন না। আমাকে উপদেশ দেবার ভঙ্গিতে বললেন, আমি অন্তত এইটুকু বুঝি, সাহিত্যকে একটা হাতিয়ার করে তুলতে হবে। আমি ঠোঁট বেঁকিয়ে বললাম, আপনার সঙ্গে এতদিন মিশে আমি বুঝতে পেরেছি আপনার কোনো সাহিত্য বোধই নেই। যে নিজের সাহিত্য সম্পর্কে কিছুই বোঝে না, সাহিত্য সম্পর্কে তার ফতোয়া দেবার কোনো অধিকার নেই। আদিনাথদার সঙ্গে এরকম সুরে কথা বলার আমার কোনো ইচ্ছেই ছিল না। কোনো দিন এরকম করিনি। কিন্তু আমার মাথা গরম হয়ে গিয়েছিল। নিজেকে সামলাতে পারলাম না কিছুতেই। শেষ পর্যন্ত এমন হলো, আদিনাথ দা অন্যদের নিয়ে উল্টো দিকে চলে গেলেন। আমি হাঁটতে লাগলাম একা একা। ভীষণ মন খারাপ হয়ে গেল। সাহিত্য ফাহিত্য নিয়ে এত মাথা ঘামাবার কোনো মানে হয় না। আমি লেখা ছেড়ে দিতে পারি যে কোনো মুহূর্তে। কিন্তু আদিনাথ দা আমার মনের কথাটা বুঝতে না পেরে কেন খোঁচা মেরে কথা বলছিলেন? একা একা হাঁটতে এত খারাপ লাগছিল যে আমি একটা পার্কে চুপ করে বসে রইলাম। কাটিহারে গিয়ে দীপ্তিদির বাড়ি খুঁজে বার করতে সূর্যর বিশেষ অসুবিধে হলো না। দীপ্তিদির বাবা ওখানকার স্টেশন মাস্টার। সূর্য সেটা জানত। কিন্তু সেখানে গিয়েও দীপ্তিদির দেখা পাওয়া গেল না। মাত্র 6 দিন আগে দীপ্তিদি কাটিহার ছেড়ে চলে গেছেন। ছোট মফস্বল শহরে কোনো বাড়িতে একটি অনাত্মীয় যুবক কোনো মহিলার খোঁজ করে না এভাবে। কিন্তু সূর্যর ব্যবহারে কোনো জড়তা নেই। সূর্য সরাসরি এসে বাড়ির দরজায় ধাক্কা দিয়েছে। যিনি বেরিয়েছেন তাকে প্রথমেই বলেছে, দীপ্তিদিকে একটু ডেকে দিন। বেরিয়ে এসেছিলেন দীপ্তিদির বাবা। তিনি সূর্যর আপাতমস্তক দেখে নিয়ে জিজ্ঞেস করেছিলেন, আপনার নাম? সূর্যকুমার ভাদুড়ী। ভেতরে আসুন। দীপ্তিদির বাবা খুব বেশি চমকিত হলেন না। মনে হয় এ নাম তার চেনা। তার মেয়ে গোপনে রাজনীতিতে ঢোকার পর মাঝে মাঝে অচেনা লোকজন এসে তার খোঁজ করেছে। তারা কেউ দীপ্তির নিজের দলের লোক, কেউ বা পুলিশের। কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে, এখন তো ওসব চুকে বুকে গেছে। এখন আবার সবকিছুই স্বাভাবিক হয়ে যাবার কথা। তিনি সূর্যকে বললেন, তুমি চা খাবে? আমি তোমার কথা অনেকের মুখেই শুনেছি। দীপ্তিদি কোথায়? সে তো এখানে নেই। সূর্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, কোথায় গেছেন?
দীপ্তিদির বাবা চোখের ইঙ্গিত করে বললেন, বসো, এত ব্যস্ত হচ্ছ কেন? এখানে এসে তুমি কোথায় উঠেছ? সূর্য বলল, কোথাও না, আমি আজই ফিরে যাব। আজ সারাদিনে আর কোনো ট্রেন নেই। ফিরবে কি করে? সেটা বড় সমস্যা নয়। দীপ্তিদির সঙ্গে আমার একবার দেখা করা দরকার। আমার বাড়িতে জায়গা আছে, তুমি আজ রাত্রিটা এখানে থেকে যেতে পারো। দীপ্তিদি কোথায় গেছেন আমি শুধু সেই কথাটা জানতে চাইছি। শোনো, তোমাকে আগে একটা কথা বলি। আমার ছেলে মেয়েদের ওপর আমি কখনো জোর করি না। তারা বড় হয়েছে, ইচ্ছে মতন চলবে। বিশেষ করে আমার ওই মেয়ে বরাবরই স্বাধীন। সে যাকে ইচ্ছে বিয়ে করুক, আমি কখনো আপত্তি করব না। কিন্তু সে বিয়ে করতে চায় না। আমার বড় শালক সত্যেনের প্রভাবে পড়েই সে স্বদেশী দলে যোগ দিয়েছিল। সত্যেনও চিরকুমার থেকে দেশের সেবা করতে চায়। সূর্য ধীর স্থিরভাবে সব কথা শুনল। তারপর বলল, দীপ্তিদি কোথায় গেছেন সেটা আমাকে বলতে কি কোনো বাধা আছে? ঠিক ধরেছ, সে জানতো তুমি এখানে আসবে। তোমাকে কোনো কথা বলতে সে বারণ করে গেছে। আমি কয়েকদিন আগে এলে দেখা হতো। সে দেখা করতে চাইতো কিনা তা অবশ্য আমি বলতে পারি না। আচ্ছা, আমি তাহলে যাই। শোনো শোনো, বসো, আরেকটু কথা আছে। তোমার জন্য 2টি চাল নিতে বলি। বাইরে থেকে এসেছ, অতিথি মানুষ, কিছু না খেয়ে চলে যাবে, সেটা কি হয়? আমি খেয়েই এসেছি। স্টেশনের ধারে ওই দোকানটা থেকে যে অখাদ্যগুলো বিক্রি করে সে খাবারগুলো গিলছো তো? বড় ভুল কাজ করছো। এখান থেকে 2টি ভাত খেয়ে যাও। আমার এখানে আর দেরি করার কোনো মানে হয় না। দীপ্তিদি কি স্কুলের চাকরিটা ছেড়ে দিচ্ছেন? সেই রকমই তো শুনছি। তোমাকে সে ভয় পায় কেন? দেখে তো বেশ ভালো ছেলেই মনে হয়। দীপ্তিদির সঙ্গে আমার অন্তত একবার দেখা করার খুবই দরকার ছিল। দীপ্তিদির বাবা হঠাৎ মুচকি মুচকি হাসতে লাগলেন। তারপর বললেন, সত্যেন থাকে জলপাইগুড়িতে। তার সঙ্গে একবার দেখা করে পরামর্শ নিতে পারো। সূর্য কলকাতায় ফিরে স্টেশন থেকেই সোজা চলে গেল দীপ্তিদির বাড়িতে। সেখানে গিয়ে শুনল দীপ্তিদি কলকাতায় ফেরেননি। স্কুলে খোঁজ নিতে গেল। সেখানে দীপ্তিদি চিঠি পাঠিয়ে দিয়েছেন, আর পড়াবেন না। বাড়িতে এসে সূর্য নিজেও একটা চিঠি পেল দীপ্তিদির। চিঠিখানা তার অপেক্ষায় ডাকবাক্সে পড়েছিল। খুবই সংক্ষিপ্ত চিঠি। সূর্য, তোমার বাবার মৃত্যুর সময়ও তোমার সঙ্গে দেখা করতে যাইনি, কারণ শোকে সান্ত্বনা জানাবার ভাষা আমি জানি না। আমি জানি তুমি নিজেই সবকিছু সামলে উঠতে পারবে। তোমার উপর যে আমার অনেক ভরসা। কলকাতা আমার আর ভালো লাগছে না, তাই অনেক দূরে চলে গেলাম। আমি যত দূরেই থাকি, আমি সব সময় তোমার সঙ্গে আছি। তুমি ভালো থেকো, দীপ্তিদি। এরকম নিরলঙ্কার সাদাসিধে চিঠি, তবু সূর্যের মনে হতে লাগলো এটা যেন হেয়ালির ভাষায় লেখা। প্রতিটি অক্ষর সে থেমে থেমে পড়তে লাগলো বারবার, যেন ওদের কোনো আলাদা মানে আছে। এবং সে কল্পনা করতে চেষ্টা করল কোন অবস্থায় দীপ্তিদি চিঠিখানা লিখেছেন। চেয়ার টেবিলে বসে, না বিছানায় শুয়ে শুয়ে? মাথার চুল কি খোলা ছিল, না খোঁপা বাঁধা? একবারেই চিঠিটা শেষ করেছেন, না আগে আরও কয়েকটা লিখে ছিঁড়ে ফেলেছেন? এসব কথা জানার যেন সূর্যর বিশেষ দরকার। সূর্য বাড়ির প্রধান দরজার কাছে চিঠিখানা নিয়ে দাঁড়িয়েছিল। এ সময় বাদল ফিরল। সে জিজ্ঞেস করল, সূর্যদা কখন ফিরলে? সূর্যর সুটকেসটা তার পায়ের কাছে রাখা। সে বলল, এখনো ফিরিনি তো। ওটা কার চিঠি? দীপ্তিদির। তুমি তো দীপ্তিদির সঙ্গে দেখা করতে গিয়েছিলে, দেখা হলো না? না রে। সূর্যের মুখখানা খুব শান্ত, তার ব্যবহারেও কোনো চাঞ্চল্য নেই। চিঠিখানা ভাঁজ করে পকেটে রাখল।
তারপর সুটকেসটা তুলে নিয়ে বলল, যাই একটু ঘুরে আসি। আবার কোথায় যাচ্ছ? জলপাইগুড়ির দিকে যাব। এক্ষুনি বাড়িতে ঢুকবে না? কিছু খেয়ে টেয়ে যাবে না? না। কখন ট্রেন? সেটাই তো জানি না, সেজন্যই দেরি করতে পারছি না। বাদল সূর্যর সঙ্গে কর্নওয়ালিস স্ট্রিটের মোড় পর্যন্ত এলো, সেখান থেকে ট্যাক্সিতে তুলে দিল। বাদল ফিরে আসার পর চিররঞ্জন বললেন, সূর্য কোথায় গেল? তোর সঙ্গেই কথা বলছিল না? আবার তো চলে গেল। আবার চলে গেল? কোথায়? জলপাইগুড়ি। চিররঞ্জন একেবারে আঁতকে উঠলেন, বললেন, একবার বাড়ির ভেতরে পাও দিল না? অনেকগুলো দরকারি কাগজপত্র সই করাতে হবে। এখন এসব কে সামলাবে? সব উড়ে পুড়ে গোল্লায় যাবে। যাক, আমার কি?